আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। তো আজকে হচ্ছে তোমাদের নতুন টপিক, একবারে নতুন টপিক, টেবুলার অ্যানালাইসিস। ঠিক আছে, সবাই বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দাও। তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে 100% প্রতিটা ডিপার্টমেন্টে ম্যাথ আসে। এই চ্যাপ্টার থেকে 100% প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ম্যাথ আসে। হ্যাঁ, সবাই একটু জয়েন করে ফেলো ক্লাসে। দেখো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো দেখি। সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আজকে হচ্ছে আমাদের নতুন টপিক, ওএস টোএস সব ঠিক আছে কিনা একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও দেখি। ওকে ওকে, তো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, যেহেতু আজকে নতুন টপিক, এই টপিক সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে তোমরা কিন্তু ক্লাসটা একটু শেয়ার করতে থাকো। হ্যাঁ প্লিজ, ক্লাসটা একটু শেয়ার করতে থাকো। তোমরা কিন্তু এখনো কেউ শেয়ার করো না। তোমরা ক্লাসটা একটু শেয়ার করতে থাকো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে নেটের অবস্থা বেশি একটা ভালো না, তারপর আমাদেরকে ক্লাসটা নিতে হবে। ওকে, তো তোমাদেরকে আমি চ্যাপ্টারের গুরুত্ব নিয়ে একটু কথা বলি, শোনো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা বাংলা অর্থ হচ্ছে হিসাব সমীকরণ। তো তোমরা ক্লাস 9-10-এ এই এটার বাংলা অনেকবারই পরীক্ষা দিয়েছো এবং ইন্টারমিডিয়েট এটা ছিল। ওই যে বলতো না যে এই লেনদেন গুলার মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, সেম ওই টপিকসটাই তোমাদের বিবিএ তে আছে, জাস্ট ইংলিশ ভার্সন। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যারা সঠিকভাবে শিখছো ওইটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে, আর যারা সঠিকভাবে শিখো নাই তাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে। তো আগে কি শিখছো বা না শিখছো সেটা আমার দেখার বিষয় না। তোমরা এই কারণে কি সায়েন্সের আছো অথবা আর্টসের আছো, হ্যাঁ, তোমরা জাস্ট আমি কিভাবে শিখাই সেটা মনোযোগ দিয়ে শিখবা এবং বুঝবা। আর আমি তোমাদেরকে যেভাবে শিখাবো সেটা হচ্ছে জেনুইন শিক্ষা। এভাবেই তোমাদের শিক্ষা উচিত ছিল। যদি শিখে থাকো ভালো, না শিখে থাকলে এভাবে তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে এবং যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবে। তো এখন এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের বি পার্টে 4 মার্কের কোশ্চেন আসে এবং সি পার্টে 10 মার্কের কোশ্চেন আসেই। তোমরা যে 4টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, 4টা ডিপার্টমেন্টেই আমাদের এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 মার্কের একটা প্রশ্ন থাকবেই। আমরা আজকে যেটা করবো সেরকম, প্লাস হচ্ছে 4 মার্কের প্রশ্ন ম্যাক্সিমাম সময় থাকে। ধরো 100টা পরীক্ষার মধ্যে 95টা পরীক্ষায় এই টপিক থেকে 4 মার্কের কোশ্চেন থাকে। তার মানে আজকের টপিক থেকে আমরা বোর্ড পরীক্ষায় 14 মার্ক কি করব, আমাদের আয়ত্তনে নিয়ে আসবো। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ, এবং খুব স্বল্প সময় আমরা বুঝাবো। তাহলে আমাদের ক্লাস টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। সবকিছু তো ঠিক আছে তাই না? আমি তোমাদের আসলে মেসেজগুলো অবশ্য দেখতে পারি নাই, কমেন্টগুলো দেখতে পারি নাই। যারা যারা আমাকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট একটু বুঝাবো, একটু খেয়াল করো। তো আজকে আমরা কিন্তু এই যে টপিকসের পিডিএফ কিন্তু আমরা অটোমেটিকলি সব জায়গায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের যত ধরনের সাইট আছে সব সাইটে আমরা টপিকসের পিডিএফ দিয়ে দিচ্ছি। তো সবার হাতে আমি জানি পিডিএফটা আছে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের মেসেঞ্জার গ্রুপে পিডিএফ দিয়ে দিই, সব জায়গায় দিয়ে দিই। তো আমি তোমাদেরকে একটু বলি, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তোমাদের হচ্ছে চ্যাপ্টার 3, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের চ্যাপ্টার 2,
মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের হচ্ছে চ্যাপ্টার 3, এবং বিবিএস ডিগ্রিতে যারা আছো তোমাদের হচ্ছে চ্যাপ্টার 3। আর যারা 7 কলেজ পাবলিক ইউনিভার্সিটি অথবা আদার্স পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছো, তোমরা জাস্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন টপিকটা মিলাই নিলে জাস্ট অঙ্ক করতে পারবা, মানে মূল কথা হচ্ছে সবকিছু একই রকম। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সবাই একটু রেডি লিখে দাও, আমরা জাস্ট একটু কথা বলবো, ঠিক আছে? তো আমরা গত ক্লাসগুলোতে যেই রকম লেনদেনগুলোর জার্নাল করেছিলাম, ঠিক সেই রকম লেনদেনগুলোরই আমাদের কি আসবে, জাস্ট কি আসবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন আসবে। বলবে অ্যাকাউন্টিং ইকুয়েশন টেবুলার ফর্মে দেখাও, অথবা টেবুলার অ্যানালাইসিস, এটার অনেক নাম, টেবুলার অ্যানালাইসিস, ইফেক্ট অফ, তোমার ইফেক্ট অফ কি টেবুলার সামারি, ঠিক আছে, অথবা ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো মূল কথা হচ্ছে এটা অনেকভাবে লেখা থাকবে, তোমরা এটা ক্লাসের সাথে সাথে বুঝে ফেলবা। তো আমরা আজকে প্রথম ক্লাসে যে অঙ্কটা আমরা করব সেটা দেখো রিসেন্টলি 2018 সালে বোর্ড পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে? 2018 সালে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসছে, তো সেই প্রশ্ন আমরা সলভ করব। প্লাস হচ্ছে শুধুমাত্র আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা, এই ইকুয়েশনের সম্পূর্ণ বেসিকটা তোমরা ভালোভাবে শিখতে পারবা, এবং এই বেসিক থেকে তোমরা আরো অনেক অঙ্ক ট্রাই করলে তোমরা করতে পারবা, কাছাকাছি যেতে পারবা। ওকে, তো দেখো এখানে লেখা আছে নরমাল, আগে আমরা যেরকম ট্রানজাকশন দেখেছিলাম সেরকম একটা ট্রানজাকশন দেওয়া আছে। এই ট্রানজাকশন দেওয়ার থেকে আমাদের ওই সময় আমরা বিগত ক্লাসগুলোতে আমরা জাবেদা করেছিলাম। আজকে এই ট্রানজাকশনগুলো থেকে আমরা কি করব, দেখো লেখা আছে রিকোয়ার্ড শো সামারি অফ ট্রানজাকশন, প্রিপেয়ারিং টেবুলার অ্যানালাইসিস। টেবুলার অ্যানালাইসিস তৈরি করতে বলছে, সামারি অফ ট্রানজাকশন। আচ্ছা, প্রতিটা লেনদেনের আমাদের প্রতিটা লেনদেনের আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন এ প্লাস এ সমান এল প্লাস ওই, হিসাব সমীকরণে কি প্রভাব পড়ছে, কোন উপাদানটা কি পরিমাণ বাড়ছে, কোন উপাদানটা কি পরিমাণ কমছে, এবং দুটা পক্ষ এ সমান এল প্লাস ওই যে বিষয়টা, এটা আমাদের একটা সে সামারির মাধ্যমে, একটা সমীকরণের মাধ্যমে দেখাতে হবে, মানে বড় একটা চার্টের মাধ্যমে। এটাকে মূলত বলা হয় টেবুলার অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা টেবুলার করে এটাকে আমরা অ্যানালাইসিস করে দেব। তারপরে বলছে কি রিকমেন্ড বি প্রুভ দ্যাট অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা হচ্ছে তোমার বাম হাতের খেল। হ্যাঁ, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমাদের আজকে বিষয় হচ্ছে আমাদের 10 মার্কে যে আমরা কিভাবে টেবুলার অ্যানালাইসিসটা সুন্দর করে আনসার করব। আচ্ছা, তো তোমাদের কাছে আমি সুন্দর করে প্রথমে একটা কথা বলে দেই। হ্যাঁ, এই টেবুলার অ্যানালাইসিস করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে 6টা জিনিস চিনতে হবে। কি কি চিনতে হবে? সম্পদ, কি সম্পদ, তারপরে কি দায়, তারপর হচ্ছে আয়, তারপর হচ্ছে কি মূলধন, তারপরে কি উত্তোলন, আর কি আছে খরচ। তো আমরা জানি 6টা জিনিস সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। তো তোমরা জানো যে এই 6টা জিনিস সম্পর্কে আমরা একদম সূক্ষ্মভাবে পরিপূর্ণ একটা জ্ঞান নিয়ে আমরা এখন ইকুয়েশনে আসছি, কারণ আমরা জার্নাল করার সময় এই 6টা জিনিস আমরা ভালো করে চিনে আসছি আমরা, এবং 9, 10 থেকে এই 6টা জিনিস ভালো করে চিনে আসছি। এবং আমি তোমাদেরকে প্রথম ক্লাসে যেভাবে এই 6টা জিনিস চিনাইছি, আমার মনে হয় না যে তোমরা এই 6টা জিনিস চিনতে ভুল হবে, ঠিক আছে? হয়তো কিছু কিছু ট্রানজাকশন প্রবলেম হবে, সেটা তো আমরা সলভ করে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এই টেবুলার ফর্মটা বা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাদের করার জন্য, টেবুলার ফর্মটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে 6টা উপাদান, সেই 6টা উপাদান ভালো করে চিনতে হবে, ঠিক আছে? তো ধরো এখানে আমাদের এই লেনদেনগুলো দেওয়া আছে, আমরা একটা টেবুলার ফর্ম তৈরি করব। আচ্ছা, এখন টেবুলার ফর্ম তৈরি করার জন্য তোমাকে প্রথমে এইভাবে একটা ঘর আগে তৈরি করে নিতে হবে বা এঁকে নিতে হবে, ঠিক আছে? এখন এইভাবে যদি তুমি ঘরটা এঁকে নাও, তাহলে দেখো এখানে কি লেখছে, এখানে হচ্ছে দেখো লেখা আছে এটা হচ্ছে মিস্টার আলম, মিস্টার আলমের ব্যবসা। তুমি লিখবে হচ্ছে মিস্টার আলম, তারপর লেখা হচ্ছে কি সামারি অফ ট্রানজাকশন, অথবা টেবুলার অ্যানালাইসিস, অথবা ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে? এখানে অনেকভাবে অনেক কিছু লেখা থাকে, বই দেখলে সেটা বুঝতে পারবে। তারপরে লেখা হচ্ছে এটা কোন মান্থের অথবা কোন ইয়ারের অঙ্ক, তো তুমি লিখবা ফর দা মান্থ অফ জানুয়ারি 2017, কারণ এই যে লেনদেনটা ছিল সেটা হচ্ছে জানুয়ারি 2017 সালে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি তো এটাকে টেবুলার অ্যানালাইসিস করবা ঘরের মাধ্যমে। প্রথম কাজ হচ্ছে তুমি কোম্পানির নাম লিখবা, তারপর হচ্ছে তুমি এটা সামারি অফ ট্রানজাকশন অথবা টেবুলার অ্যানালাইসিস লিখবা, তারপর হচ্ছে যে মাসের অঙ্কটা করবে সেই মাসে এটা করবা। করার পরে তুমি কিন্তু জানো যে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে কি এ সমান সমান এল প্লাস ও ই। তো তুমি প্রথমে একটা ডেটের গড় দিবা, দেওয়ার পরে এখানে এ মানে হচ্ছে এখানে এস এস একটা গড় দিবা,
তারপর হচ্ছে সমান, তারপরে কি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তুমি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি একটা গড় দিবা, আর একটা হচ্ছে রিমার্কস মানে মন্তব্য। তো খেয়াল করো আমাদের এটা কিন্তু মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন সিস্টেম যে আমরা লিখবো, প্রথম হচ্ছে ডেট, তারপর হচ্ছে অ্যাসেটস, তারপর হচ্ছে সমান, এই যে সমান, ঠিক আছে, তারপর হচ্ছে কি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আর এখানে জাস্ট আমরা একটা মন্তব্য দিব, এটা হচ্ছে আমাদের অঙ্কের সৌন্দর্যের জন্য দিতে হবে, ঠিক আছে। তো তুমি প্রথমে এইভাবে গড় বানাইবা। এখন খেয়াল করে দেখো এই যে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা, এই যে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা, এখানে যে বিষয়টা দেখো, এখানে যে অ্যাসেটস গুলো আছে, তার মানে আমাদের এই ট্রানজাকশন থেকে যতগুলো অ্যাসেটস তৈরি হবে, যতগুলো অ্যাসেটস আমরা পাবো, ধরো ক্যাশ, ব্যাংক, যতগুলো অ্যাসেটস পাই, এখানে প্রত্যেকটা অ্যাসেটস এর জন্য আলাদা করে গড় হবে। মানে প্রত্যেকটা অ্যাসেটস পাশে প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে গড় হবে। এবং লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির পাশে প্রত্যেকটা দায়ের জন্য একটা করে গড় হবে, এবং ওনার সিকিউরিটির জন্য একটা গড় হবে। ভালো করে খেয়াল করো, এটার মেইন বিষয়টা হচ্ছে এটা, বুঝছো? এই অঙ্কের মেইন বিষয়টা হচ্ছে এটা, যে তোমাকে প্রথমে এরকম একটা বক্স গড় করতে হবে, করার পরে তোমাকে অ্যাসেটস এর পাশে প্রত্যেকটা অ্যাসেটস এর জন্য একটা গড় তৈরি করতে হবে, এবং লাইবিলিটিস এর পাশে প্রত্যেকটা লাইবিলিটিস এর জন্য একটা গড় তৈরি করতে হবে, এবং ওনার সিকিউরিটির জন্য একটা গড় তৈরি করতে হবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার মূল বিষয়। এখন তুমি যে অ্যাসেটস এর পাশে প্রত্যেকটা অ্যাসেটস এর জন্য একটা গড় তৈরি করতে হবে, অবশ্যই তোমাকে অ্যাসেটস গুলো চিনতে হবে, এবং লাইবিলিটিস এর পাশে তুমি লাইবিলিটিস এর গড়গুলো তৈরি করো, তোমাকে অবশ্যই লাইবিলিটিস গুলো চিনতে হবে। তাহলে এখান থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে কতগুলো সম্পদ আছে এবং কতগুলো দায় আছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম হচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের যে সম্পদগুলো আছে এবং যে দায়গুলো আছে, প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা দায়ের জন্য একটা করে গড় করতে হবে। তো সেইখান থেকে আমাকে এখান থেকে একটা করে সম্পদ এবং দায়গুলো বের করে নিতে হবে। বের করে আমি গড়গুলো কাটবো, তারপর আমাদের অঙ্কটা শেষ। এই সম্পদ এবং দায়টা বের করাই হচ্ছে সময়ের ব্যাপার। এরপরে তুমি জাস্ট অঙ্কটা করে ফেলবা, 10 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে দেখি যে যেহেতু আমাদের প্রত্যেকটা সম্পদের জন্য একটা গড় করতে হবে এবং প্রত্যেকটা দায়ের জন্য একটা গড় করতে হবে, সেই জন্য আমরা আগে প্রথমে সম্পদ এবং দায়গুলো এখান থেকে খুঁজে বের করব। সম্পদ এবং দায়গুলো কি করব? খুঁজে বের করব। তাহলে সম্পদ আর কি দায় আর কি মূলধন। তাহলে দায় এবং সম্পদের জন্য যেহেতু গড় হবে আর মূলধনের একটা গড় হবে, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে আয় ব্যয় উত্তোলন। বাকি থাকে কি? আয় ব্যয় উত্তোলন। সেগুলোর জন্য তুমি কোনো গড় করার দরকার হবে না, আমি একটু পরে বুঝিয়ে দিব। তো চলো আমরা একটু দেখি যে আমাদের কি কি সম্পদ আছে। তাহলে এখানে বলছে অন January 1, 2017 মিস্টার আলম established and travel agency। সে একটা ট্রাভেল এজেন্সি এস্টাবলিশ করছে, মানে ট্রাভেলস এজেন্সি সে করছে। The following transaction were complete during the month। তার নিম্নলিখিত যে লেনদেনগুলো তার এখানে এই মাসে সংগঠিত হয়েছে। প্রথম হচ্ছে January 1, ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট এজেন্সি। এখানে সে নগদ টাকা বিনিয়োগ করছে, কত টাকা? 3 লাখ। এখন বলতো এই নগদ টাকা কি আমাদের কি সম্পদ নাকি না? বলতো দেখি সবাই, নগদ টাকা কি সম্পদ নাকি না? ঠিক আছে, কেউ সায়েন্স বা আর্টস সেটা বিষয় না, ক্লাস সিরিয়ালি করলে সবকিছু বুঝতে পারবে ইনশাল্লাহ, সবকিছু বুঝতে পারবা। তো আমরা জানি যে এই অঙ্কে কি করতে হবে, আমাদেরকে আগে কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে হ্যাঁ, নগদ টাকা হচ্ছে আমাদের কি সম্পদ। নগদ টাকা কি সম্পদ। তাহলে খেয়াল করো আমাদের এটা হচ্ছে একটা অ্যাসেটস, তাহলে নগদ কি একটা অ্যাসেটস, ঠিক আছে। আর ইনভেস্ট, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এখানে আমার কি হলো যে ক্যাশ আর ক্যাপিটাল, তাহলে আমি ক্যাপিটালের জন্য একটা গড় বানাবো, সেটা কোনো বিষয় না। আচ্ছা, এরপর দেখো বলা লেখা আছে পেড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট। তাহলে খেয়াল করো এখানে আমরা ক্যাশ টাকা পেড করেছি, ক্যাশ টাকা একটা সম্পদ, তাহলে ক্যাশের জন্য তো আমরা সম্পদ একটা নিয়ে নিছি, ঠিক না? তাহলে আমরা একটা সম্পদের জন্য একটা গড় হবে, দুইটা গড় হবে না। যেমন ক্যাশে যত ক্যাশে হোক, যতবারই ক্যাশে আসুক না কেন একটা গড় হবে। ওকে, এখন হচ্ছে লেখা আছে অফিস রেন্ট। অফিস রেন্ট কি? অফিস রেন্ট হচ্ছে খরচ। তো আমরা জানি খরচের কোনো গড় হবে না, খরচের কোনো গড় হবে না। গড় হবে কার কার? গড় হবে হচ্ছে সম্পদের এবং দায়ের আর মালিকানার সাথে একটা গড় হবে। প্রত্যেকটা সম্পদের জন্য একটা গড় হবে, প্রত্যেকটা দায়ের জন্য একটা গড় হবে, এবং মালিকানার সত্ত্বের জন্য শুধু একটা গড় হবে, ঠিক আছে? কারণ এই সমান এল প্লাস টু হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে এটা শেষ। 2 নম্বর দেখো পারচেজ অফিস ইকুইপমেন্ট। এই যে অফিস ইকুইপমেন্টটা কি বলতো?
অফিস ইকুইপমেন্টটা কি বলো? অফিস ইকুইপমেন্টটা কি? সম্পদ। তাহলে আমরা আরেকটা সম্পদ পাইছি, এটার জন্য আমাদের একটা ঘর হবে। ঠিক আছে, পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ, আমরা নগদ টাকা দিয়া অফিস ইকুইপমেন্ট কিনছি। তাহলে অফিস ইকুইপমেন্ট আর ক্যাশ, তাহলে কি আমাদের ক্যাশের জন্য ঘর হয়ে গেছে আগে, তাহলে অফিস ইকুইপমেন্টের জন্য একটা ঘর বানালাম। তাহলে দুইটা সম্পদ আমরা পেলাম। কয়টা সম্পদ? দুইটা। এরপরে খেয়াল করে দেখো, আর্ন ফর সার্ভিস রেন্ডার, আমরা উপার্জন করছি সেবা দিয়ে কত? 30,000 টাকা। টাকা 20,000 ক্যাশ রিসিভ, আমরা 30,000 টাকা সেবা দিয়ে 20,000 টাকা নগদে গ্রহণ করছি ফ্রম কাস্টমার্স। দা ব্যালেন্স 10,000 ইজ বিল্ড। বিল্ড মানে কি? আমরা বাকিতে সেবা দিচ্ছি। আবার তাও লেখা আছে দেখো, টু কাস্টমার অন অ্যাকাউন্ট। তার মানে খেয়াল করে ভালো করে, এখানে আমরা 30,000 টাকা সেবা দিচ্ছি। 30,000 টাকার সেবা দেওয়ার মধ্যে আমরা 20,000 টাকা নগদে গ্রহণ করছি, আর 10,000 টাকার সেবা আমরা কি করছি? বাকিতে দিচ্ছি। তো আমরা যাদের বাকিতে সেবা দিলাম, আমরা তাদের কাছে টাকা পাই। তাদের কাছে টাকা মানে হচ্ছে দেনাদার। এই দেনাদার কি আমাদের জন্য সম্পদ নাকি না? বলো তো দেখি, দেনাদার কি আমাদের জন্য সম্পদ? বলো, দেনাদার কি আমাদের জন্য সম্পদ? ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ, তোমরা সবাই ক্লাসটা তোমরা ক্লাসটা যার যার আইডিতে শেয়ার করে রাখো। লাইভ শেষ হলে আবার ডিলিট করে দিও। আমি শুধু তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, ঠিক আছে? তোমাদের আইডিতে শেয়ার করে রাখো ক্লাসটা, তারপরে লাইভ শেষ হলে আবার ডিলিট করে দিও। আমি কিচ্ছু বলবো না, ওকে? প্লিজ যার যার আইডিতে একটু শেয়ার করো। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পদ। তাহলে আমরা কয়টা সম্পদ পাইলাম? আমরা হচ্ছে 3টা সম্পদ পাইলাম। ওকে, এখনো পর্যন্ত আমরা দায়ের দেখা পাইনি, যার সম্পদের দেখা পাইছি। তাহলে খেয়াল করো, এরপর 18 উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, কত? 6,000 টাকা। তাহলে এখানে কিন্তু কোনো সম্পদ বা দায় নাই। উইথড্র হচ্ছে উত্তোলন, আর ক্যাশ, আমাদের ক্যাশের জন্য কিন্তু আগেই গড় হয়ে গেছে। তাহলে এখানে নতুন সম্পদ বা নতুন দায়ের সৃষ্টি হয় নাই বা তৈরি হয় নাই। ওকে, শেষ এটা। তারপরে 25 নম্বর, পেড এমপ্লয়ি স্যালারি, আমরা এমপ্লয়িকে স্যালারি দিয়েছি। স্যালারি হচ্ছে খরচ, এবং ক্যাশ টাকা দিয়েছি। হ্যাঁ, ক্যাশ টাকার জন্য আমরা গড় বানাইছি, এবং স্যালারি হচ্ছে খরচ। তো খরচের জন্য কোনো গড় হবে না, ক্যাশের জন্য আমরা গড় আগে তৈরি করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই পর্যন্ত আমাদের কমপ্লিট। 31 নাম্বার, রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স ও হ্যাভ দ্য প্রিভিয়াসলি হ্যাজ বিন বিলড অন জানুয়ারি 10। আমরা যে জানুয়ারি 10 তারিখে সেবা দিয়েছিলাম বাকিতে, তার কাছ থেকে আমরা কি করেছি? এই রিসিভ করেছি টাকা, সে আমাদের টাকা দিয়েছে। তো যাই হোক, তাহলে তার আমাদের জন্য দেনাদার ছিল এবং আমরা নগদ টাকা পেয়েছি। তাহলে নগদ আর দেনাদার, আমাদের দেনাদারের জন্য গড় একটা বানাইছি, এবং নগদের জন্য আমরা একটা গড় তৈরি করে ফেলছি। ঠিক আছে, তাহলে এতে কোনো সমস্যা নাই। ওকে, নতুন কোনো দায় বা সম্পদ তৈরি হয়নি। তারপরে বলতে দেখো রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার 10,000 টাকা। এখানে আমরা নতুন একটা কাস্টমারকে সেবা দিচ্ছি, সেখান থেকে আমরা 10,000 টাকা পেয়েছি। তো 10,000 টাকা যদি আমরা পাই, আমাদের ক্যাশের জন্য আমরা একটা ঘর বানাইছি, আর হচ্ছে সেবায় আয়ের জন্য কোনো ঘর হয় না। ঠিক আছে, তারপর হচ্ছে পেড ইউটিলিটি বিল, মানে পরিশোধ করা হলো উপযোগ খরচ 3,000 টাকা। এটাও একটা খরচ, এবং আমরা নগদে পরিশোধ করে সে নগদের জন্য একটা ঘর তৈরি করেছি। তাহলে আমরা এখান থেকে বিচার বিশ্লেষণ করে দেখতে পারলাম আমরা 3টা সম্পদ পেয়েছি। কয়টা সম্পদ? এখান থেকে বিচার বিশ্লেষণ করলে আমরা কয়টা সম্পদ পাইলাম? 3টা সম্পদ পাইছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি 3টা সম্পদ পাই, ভালো করে খেয়াল করো, আমরা যদি 3টা সম্পদ পেয়ে থাকি, ঠিক আছে, আমরা কয়টা সম্পদ পাইছি? 3টা সম্পদ। 3টা সম্পদ পাইছি, কোনো দায় পাই নাই, আর মালিকানা সত্ত্ব একটা। তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের প্রতিটা সম্পদের জন্য একটা গড় হবে, এবং প্রতিটা দায়ের জন্য একটা গড় হবে, আর ক্যাপিটালের জন্য একটা গড় হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে আমরা 3টা সম্পদ পেয়েছি, কোনো দায় পাই নাই। তাহলে আমরা চলো দেখি এখন গড়ে কি কি আসবে। দেখো, আমাদের এখানে আমরা ক্যাশ পেয়েছি, একটা সম্পদের গড়ে একটা গড় হয়েছে, ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট পাইছে একটা গড় হয়েছে, অ্যাকাউন্টিং একটা গড় পাইছে। তাহলে আমরা যেহেতু এখানে 3টা সম্পদ পেয়েছি, আমরা এই সম্পদের গড়টাকে এমন ভাবে কাটছি যেন সুন্দর দেখা যায় দেখতে। 3টা গড় কাটছি, কাটার পরে 3টা সম্পদ সিরিয়াল ভাবে লিখছি। আর দায় প্লাস ওনার সিকিউরিটি পাশে আমাদের কোনো দায় ছিল না, তাহলে যেহেতু দায় নেই, সম্পূর্ণ যে অংশটা সেটাকে আমরা ক্যাপিটাল লিখে দিছি। ঠিক আছে, তো এই পর্যন্ত যারা বুঝছো সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, কারণ এটা বুঝাই মানে তুমি অঙ্কটা, মানে তোমার অঙ্কটা ফুলফিল ক্লিয়ার। ঠিক আছে, এটা বুঝাই সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 10 নম্বরটা বলছে আবার ক্লিয়ার, সবাই প্রত্যেকে কমেন্ট করতে হবে, প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে। 10 নম্বর বলছে আবার, ভাই এখানে আমরা 30,000 টাকা সেবা দিচ্ছি, এর মধ্যে 20,000 টাকা নগদ পাইছি। ঠিক আছে, আর বাকি 10,000 টাকা হচ্ছে বাকি। তাহলে বাকিতে সেবা দেওয়া কি? আমাদের দেনাদার। আমরা যাদের কাছে টাকা পাই তারাও আমাদের জন্য কি সম্পদ, তাদেরকে কি বলা হয়? দেনাদার। দেনাদার একটা সম্পদ, তাহলে সম্পদের জন্য একটা কি গড় হবে। ওকে, 10 নম্বরটা আমি আবার বুঝাইছি। আচ্ছা,
তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? আমাদের এখান থেকে প্রথম কাজ হচ্ছে এখানে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে সেটা বের করতে হবে। প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে গড় হবে, প্রত্যেকটা দায়ের জন্য একটা করে গড় হবে। কি বললাম? প্রত্যেকটা সম্পদের জন্য একটা গড় হবে, প্রত্যেকটা দায়ের জন্য একটা গড় হবে, আর মূলধনে একটা গড় সবসময় থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যানালাইসিস করে দেখলাম আমরা তিনটা সম্পদ পেয়েছি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে কি অফিস ইকুইপমেন্ট, আর একটা হচ্ছে কি দেনাদার। আর এই অঙ্কে আমরা কোনো দায় পাইনি, সেজন্য আমাদের দায়ের গড় নাই। তাহলে আমাদের সম্পদ পাশে তিনটা গড় হবে, ক্যাশ, অফিস ইকুইপমেন্ট এবং দেনাদার। ঠিক আছে? আর দায় পাশে কোনো গড় নাই, আর মালিকানা সত্ত্ব বা মূলধনের জন্য একটা গড় হবে। সেইভাবে আমরা সম্পদ পাশে তিনটা সম্পদ পেয়েছি, তিনটা গড় আমরা করলাম, এবং এখানে কোনো ছিল না। এখন তুমি যদি চাও যে ক্যাশ টাকা পরে লিখবা, অফিস ইকুইপমেন্ট আগে লিখবা, সেটা কোনো বিষয় না, তুমি আগে পরে লিখতে পারবা। তবে ক্যাশ টাকাটা আগে লিখবা, কারণ ক্যাশটা হচ্ছে আগে লিখতে হয়, তারপরে তুমি অন্যগুলো আগে পরে লেখা কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি আবারও বুঝাইছি, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি আবারও বুঝাইছি, ঠিক আছে? ঠিক আছে? আমি কিন্তু বলছি যে প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে গড় হবে, প্রত্যেকটা দায়ের জন্য একটা করে গড় হবে। তোমাকে আগে এই অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে যে এখানে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে, কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। তো আমরা দেখলাম যে এখানে সম্পদ আছে হচ্ছে তিনটা, আর দায় নাই। তাহলে সম্পদ তিনটা আছে, তিনটা গড় বানাইছি, আর দায় নাই, দায়ের জন্য আমাদের গড় হয় না, জাস্ট ক্যাপিটালের জন্য একটা গড় হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের সমীকরণটা কি ছিল? এ সমান এল প্লাস ওই। আমাদের প্রত্যেকের সম্পদের জন্য একটা গড়, আমরা তিনটা সম্পদ পেয়েছি, তিনটা গড় বানাইছি। আমাদের দায় থাকলে আমরা দায়ের গড় বানাইতাম, কিন্তু দায় নাই, তাহলে এখানে গড় বানালাম। ঠিক আছে? ওকে ওকে, এখন আমরা অঙ্কটা শুরু করে দিব। সবাই তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বুঝাইছি, সবাই প্লিজ এতটুকু বোঝাটাই হচ্ছে তোমাদের অঙ্কের ব্যাপার। প্লিজ তোমরা আবার একটু সবাই ক্লিয়ার লিখে দাও। আমি জাস্ট সময় গেলে যাক, কোনো সমস্যা নাই। আমি 1 মিনিট টাইম দিলাম, সবাই একটু কমেন্ট করো, আমি দেখি কে কে আছো। এই অঙ্ক এতটুকু বোঝা হচ্ছে তোমাদের অঙ্কটা বোঝা। রাশেদ ক্লিয়ার, শামিমা জুমা ক্লিয়ার, উম্মে হাবিবা ক্লিয়ার, এস এস শামিম ক্লিয়ার, নূর হৃদয় ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে বিনতে ওয়াহি ক্লিয়ার, আরবি নাম, তোমার নাম জানি কি মনে থাকে না আমার, তুমি ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে শাহরিয়ার, নিশাত ক্লিয়ার, ফাহিমা ক্লিয়ার, দীপা দাস ক্লিয়ার, আবিদ হাসান ক্লিয়ার। ওকে, তাহলে সবাই, তোফাইল, রেশমি ক্লিয়ার, পলাশ বিশ্বাস ক্লিয়ার, শামজিদা ক্লিয়ার, শাহরিয়ার নিশাত ক্লিয়ার, মাইশা রহমান ক্লিয়ার, নিপা আক্তার। স্যার দায় না থাকলেও ওইটার জন্য গড় রাখতে হবে না? না, দায় না থাকলে গড় রাখতে হবে না। যদি আমাদের দায় থাকতো, যদি ধরো একটা দায় আছে, তাহলে আমরা এখানে একটা কাটিং দিয়া, ধরো অ্যাকাউন্টস পেয়েবল থাকবে, আমরা অ্যাকাউন্টস পেয়েবল আর এখানে হচ্ছে ক্যাপিটাল, এইভাবে আমরা ভাগ করে দিতাম। এখন যেহেতু দায় নাই, সম্পূর্ণ অংশটা কি মূলধনেরই থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হও, তাহলে আশা করি কোনো সমস্যা নাই। নিপার একটু প্রবলেম ছিল, আমি বলে দিয়েছি। ওকে, আমরা তাহলে এখন অঙ্ক করে ফেলবো। ঠিক আছে? তো দেখো, আমরা এখন অঙ্কটা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা এখন অঙ্কটা শুরু করে দিব। তাহলে এটা হচ্ছে 2017 সালে জানুয়ারি মাসের অঙ্ক। আমরা 2017 সালে জানুয়ারি মাসে করবো। ঠিক আছে? ওকে, তাহলে 2017 সাল জানুয়ারি, তাহলে জানুয়ারি 1, খেয়াল করো, আমরা জানুয়ারি 1 করি। দেখো, জানুয়ারি 1, ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট এজেন্সি 3 লাখ টাকা। শুনো, এখানে যে এজেন্সি খুলছে, ট্রাভেল এজেন্সি, বুঝি তো ট্রাভেল এজেন্সি, যে মিস্টার আলম যে এজেন্সি খুলছে, উনি তার বিজনেসে সে বিনিয়োগ করছে 3 লাখ টাকা। সে তার বিজনেসে কত বিনিয়োগ করছে? 3 লাখ টাকা। এখন বলো, সে যদি তার বিজনেসে 3 লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে আমাদের ক্যাশ কি 3 লাখ টাকা বাড়ছে নাকি কমছে? বলো, আমাদের ক্যাশ কি 3 লাখ টাকা বাড়ছে নাকি কমছে? অবশ্যই 3 লাখ টাকা কি বাড়ছে, অবশ্যই 3 লাখ টাকা কি বাড়ছে। বুঝতে পারছো? ক্যাশ টাকা বিনিয়োগ করার কারণে আমাদের ব্যবসায় 3 লক্ষ টাকা বাড়ছে। ঠিক আছে? এবং এই টাকাটা কে বিনিয়োগ করছে? মালিকে বিনিয়োগ করছে। তো মালিকে যদি কোনো কিছু ব্যবসায় বিনিয়োগ করা হয়, সেটা হয় মূলধন। তাহলে আমাদের কি মালিকের ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে, সেটা যদি মূলধন হয়, তা মালিকে বিনিয়োগ করার কারণে কি ব্যবসায় মূলধন বাড়ছে। ব্যবসায় কি বাড়ছে? মূলধন বাড়ছে। তাহলে নগদ টাকা বাড়ছে 3 লাখ, এবং মূলধন বাড়ছে কত? 3 লাখ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে রিমার্কসটা যে বিষয়টা আছে, এই রিমার্কসটা আমরা আজকে রিমার্কস নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট আগে অঙ্কটা ভালো করে শিখি, কারণ এখানে অনেকে সায়েন্স বা আর্টস এর আছো, তাদের জন্য সমস্যা না হয়। ঠিক আছে? তো আমি আজকে জাস্ট তোমাদেরকে বেসিকটা দিচ্ছি। তো কিভাবে পরীক্ষায় দিবা, কিভাবে পরীক্ষায় করলে বেশি নাম্বার পাইবা, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো, সুবিধা হবে। তাহলে আমরা আজকে অঙ্কটা ভালো করে শিখতেছি। ঠিক আছে? এটা লেখার পর তোমরা কি করবা? এভাবে একটা দাগ দিয়ে দিবা। সবাই একটু 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, সবাই একটু 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। তাহলে মনে রাখতে হবে, যদি বাড়ে তাহলে আমরা নরমালি এভাবে লিখে দিবা, এটা মানে হচ্ছে বাড়ছে। ঠিক আছে? এরপরে
সবাই 1 নম্বর ক্লিয়ার লিখে দাও। তারপর হচ্ছে 2 নম্বর দেখো, পেড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট কত? 10,000 টাকা। পেড ক্যাশ, আমরা টাকা নগদ টাকা পরিশোধ করেছি ফর জানুয়ারি অফিস রেন্ট, মানে জানুয়ারি মাসের অফিস ভাড়া বাবদ 10,000 টাকা পরিশোধ করেছি। এখন আমরা যদি অফিস ভাড়া বাবদ 10,000 টাকা পরিশোধ করি, তাহলে তোমরা বলো তো যে আমাদের কি 10,000 টাকা কমছে নাকি নগদ টাকা 10,000 বাড়ছে? বলো, আমাদের কি 10,000 টাকা কমছে নাকি নগদ টাকা 10,000 বাড়ছে? নগদ টাকা 10,000 কমছে। তাহলে যদি নগদ টাকা 10,000 কমে, তাহলে আমাদের কি জানুয়ারি কত তারিখ? এটা 2 তারিখ। তাহলে আমরা হচ্ছে এখানে জানুয়ারি 2, 10,000 যেহেতু কমছে, আমরা এখানে হচ্ছে ক্যাশ মাইনাস কত? 10,000 মাইনাস কত? 10,000। ঠিক আছে, তাহলে 10,000 মাইনাস। ঠিক আছে, এখন বলো তো রেন্ট বা ভাড়া এটা কি খরচ নাকি আয়? রেন্ট ভাড়া এটা কি খরচ নাকি আয়? অবশ্যই এটা খরচ, অবশ্যই এটা কি খরচ। তো মনে রাখতে হবে 4টা জিনিস ভাবে একটু মনে রাখো। ওই মানে ওনার্স ইকুইটি অথবা ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল মনে রাখতে হবে, একটু নোট রাখো। এই ক্যাপিটালটা যদি তোমার খরচ হয় তাহলে কিন্তু কমবে, খরচ হলে কি হবে? কমবে। আর যদি আয় হয় তাহলে কি বাড়বে। ঠিক আছে, উত্তোলন হলে কি কমবে। ঠিক আছে, তো মনে রাখতে হবে এই মূলধনের উপরে এই জিনিসগুলো যাইব। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করো। যদি খরচ হয় মূলধন কমবে, আয় হলে মূলধন বাড়বে, উত্তোলন হলে মূলধন কমবে। ঠিক আছে, আর মূলধন দিলে তো মূলধন বাড়বে, এটা জানো। তাহলে খেয়াল করো, এই খরচ, আয় আর উত্তোলন, এই 3টা জিনিস আমাদের মূলধনের উপর প্রভাব পড়বে। তাহলে খেয়াল করো, আমি যে 10,000 টাকা এই ভাড়া দিলাম রেন্ট, আমার সেই জন্য 10,000 টাকা কমছে, এখানে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। এখন ধরতে হবে যে এই 10,000 টাকা, এই 10,000 টাকা কি তোমার খরচ ছিল নাকি আয় ছিল? এটা কিন্তু রেন্ট। রেন্ট কি ছিল? খরচ। তাহলে রেন্ট হচ্ছে খরচ, তো খরচ হলে কি মূলধন কমবে, তাহলে আমার ক্যাপিটাল কমবে কত? 10,000 টাকা। ভালো করে খেয়াল করো। তারপরে তুমি এখানে একটা দাগ দিয়ে দিবা। ঠিক আছে, আবার আমি বলতেছি, পেড ক্যাশ, আমরা যদি ক্যাশ টাকা ভাড়া পরিশোধ করি আমাদের ক্যাশ টাকা কমবে। এবং আমরা ভাড়াটা কেন পরিশোধ করলাম? অফিস রেন্টের জন্য। এই অফিস রেন্টটা আমাদের জন্য কি আয় নাকি খরচ? অবশ্যই খরচ। যেহেতু এটা খরচ, তাহলে আমাদের মূলধনকে হ্রাস করবে, তাহলে মাইনাস হচ্ছে মূলধন 10,000 টাকা মাইনাস। ঠিক আছে, ওকে, সবাই 2 নাম্বার ক্লিয়ার। এরপরে দেখো 3, পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ 25,000 টাকা। এখন আমরা 25,000 টাকার যদি অফিস ইকুইপমেন্ট ক্রয় করি, পারচেজ করি, তাহলে অবশ্যই আমাদের অফিস ইকুইপমেন্ট বাড়বে। আমাদের অফিস ইকুইপমেন্ট কি বাড়বে? তাহলে বাড়লে কত বাড়বে? 25,000 টাকা বাড়বে। ঠিক আছে, এটা কত তারিখ? 3 তারিখ। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি 25,000 টাকার অফিস ইকুইপমেন্ট ক্রয় করি, আমাদের প্রতিষ্ঠানে 25,000 টাকার অফিস ইকুইপমেন্ট বাড়বে। এখন আমরা যে ক্রয় করলাম 25,000 টাকা কি তাদেরকে নগদ দিছি না? অবশ্যই নগদ দিছি, কিন্তু লেখা আছে দেখো অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ, আমরা ক্যাশ টাকা দিছি নগদ। তাহলে আমরা 25,000 টাকা যদি অফিস ইকুইপমেন্ট কিনি, আমাদের অফিস ইকুইপমেন্ট বাড়ছে, সেই জন্য অফিস ইকুইপমেন্ট প্লাস, এবং আমাদের নগদ টাকা কমছে, নগদান কি মাইনাস। ঠিক আছে, তো তোমার এখানে একটা লেনদেন অবশ্যই 2 বার প্রভাব পড়বে। ঠিক আছে, তুমি এখন ভালো করে বুঝে নিবা যে এটা তোমার কি হইতাছে। ঠিক আছে, তো তুমি অফিস ইকুইপমেন্ট কিন্তু অফিস ইকুইপমেন্ট বাড়ছে, সে বিনিময়ে তোমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কমছে। এটা আমাদের এখানে ক্লোজ। ওকে, আচ্ছা, ব্যালেন্স নামানোর বিষয়টা আমি আজকে বলবো না। আমরা জাস্ট আজকে বেসিক অঙ্কটা করতেছি, ব্যালেন্স নিয়ে এবং হচ্ছে আমাদের রিমার্কস নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কথা বলবো। ভাই তোমরা অনেকে কমার্সের আছো, অনেকে বুঝো, আমি যদি ব্যালেন্স নামায়া করি সেক্ষেত্রে তোমরা বুঝবা, কিন্তু বিশ্বাস করো আমি কমার্স যারা সায়েন্স বা আর্টস থেকে আসে, আমি তাদের জন্য প্রথম ক্লাসে এত বেশি নিয়ে ঝামেলা করি না। প্রথম ক্লাসে জাস্ট ম্যাথের যে মেইন বেসিকটা সেটা আমি শিখাই। দ্বিতীয় ক্লাসে আমি যদি এখানে যে সুন্দর করার জন্য আরো কি কি করতে হবে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে শিখাবো। তবে তোমাদের এটা হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে আমরা কত তারিখ? 10 তারিখ। খেয়াল করো, 10 আর্ন ফর সার্ভিস রেন্ডার্ড, আমাদের উপার্জন হয়েছে সেবা প্রদান করে কত? 30,000। ধরো আমরা 30,000 টাকার সেবা দিয়ে দিছি। আচ্ছা, 30,000 টাকার সেবা আমরা দিয়ে দিছি, কত? 30,000 টাকার সেবা দিচ্ছি। তো 30,000 টাকা যে আমরা সেবা দিলাম, এই 30,000 টাকা কি আমাদের আয় নাকি ব্যয় বলো তো দেখি?
অবশ্যই 30,000 টাকা আয়, কারণ আমরা সেবা তো দিয়ে দিছি, সেবা দিয়ে দেওয়া মানে কি আয় হয়ে গেছে, টাকা পায় আর না পায় আমাদের কি হয়ে গেছে, আয় হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি আমাদের আয় হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কিন্তু আয় বাড়ছে। তো আয় বাড়লে কি হয়, আয় বাড়লে কি বাড়ে, দেখো লেখা আছে আয় বাড়লে মূলধন বাড়ে। আয় বাড়লে কি বাড়ে, মূলধন বাড়ে। তাহলে আমাদের এখানে মূলধন 10 তারিখে আমাদের এখানে মূলধন প্লাস হবে কত, 30,000 টাকা। কারণ আমরা জানি সেবা আমরা সেবা দিয়ে ফেলছি, সেটা হোক নগদে হোক বাকিতে, সেবা দিয়ে দেওয়া মানে কি আমাদের আয় হয়ে গেছে। যেহেতু 30,000 টাকার সেবা আমরা দিয়ে দিছি, 30,000 টাকা আমাদের আয় হয়ে গেছে, আর আয় হলে কি আমাদের মূলধন অবশ্যই বাড়বে, সেই জন্য মূলধন বাড়ছে। এখন কথা হচ্ছে এর মধ্যে একটু খেয়াল করো, এর মধ্যে খেয়াল করো, এর মধ্যে আমরা যে সেবা দিছি টাকা 20,000 ক্যাশ রিসিভ, আমরা 20,000 টাকা নগদে পাইছি ফ্রম কাস্টমার, আমরা কাস্টমার থেকে 20,000 টাকা নগদ পাইছি। তো 20,000 টাকা যদি আমরা নগদ পাই, অবশ্যই আমার নগদ 20,000 টাকা বাড়ছে, এখানে কোনো সন্দেহ নাই। এটা আর্টসের হোক সায়েন্সের হোক, অথবা তোমাদের পাশে বসা যদি কোনো আন্টি অথবা ছোট ভাই বোন বসা থাকে, সেও কিন্তু এই জিনিসগুলো বুঝবে। এখানে কিন্তু জাস্ট কি কোনটা আসতেছে কোনটা যাইতেছে সেটা তোমাকে হিসাব রাখতে হবে। তাহলে নগদ টাকা যেহেতু আমি পেয়েছি, আমার নগদ টাকা কি বাড়ছে, ক্যাশ আমার বাড়ছে। এরপরে খেয়াল করো, এরপরে দেখো দা ব্যালেন্স 10,000। তাহলে আমরা 30,000 টাকা সেবা দিয়া 20,000 টাকা যদি নগদ পাই, আর 10,000 টাকা আমরা ছেড়ে দিব না, ছাড়বো না, আর এটাও কিন্তু আমাদের হিসাব রাখতে হবে। তাহলে এই 10,000 টাকা ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। আমরা বলছি দেখেন, আমরা আপনাকে 30,000 টাকা সেবা দিলাম, আপনারা আমাদেরকে 20,000 টাকা দিয়েছেন এবং 10,000 টাকা বাকি আমরা তাদেরকে সুযোগ দিলাম, আমরা বিল করে তাদের কাছে দিলাম। এই যে আমরা 10,000 টাকা তাদের কাছে বাকি দিলাম, বাকি দেওয়ার কারণে তাদেরকে আমরা যে বাকি দিলাম তাদের কাছে আমরা টাকা পাই না, টাকা পাই, অবশ্যই টাকা পাই। তাহলে আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে বাংলাতে বলা হয় কি, দেনাদার। কি বলা হয়, দেনাদার। ইংলিশে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। এখন তোমরা বলো তো, 20,000 টাকা এখানে 10,000 টাকা যে আমি বাকিতে দিলাম, 10,000 টাকা যে আমি বাকিতে দিলাম, এর কারণে আমার কি দেনাদার বাড়ছে নাকি কমছে, বলো তোমাদের নিজের মুখ থেকে বলো, দেনাদার বাড়ছে নাকি কমছে? দেনাদার বাড়ছে নাকি কমছে বলো? হ্যাঁ, অবশ্যই দেনাদার বাড়ছে। তাহলে দেনাদার কত বাড়ছে, আমি যত বাকি দিছি, আমি বাকি দিছি কত, 10,000। কত বাকি দিছি, 10,000। তাহলে আমার দেনাদার বাড়ছে কত, 10,000। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, এই লেনদেনের মাধ্যমে আমার সেবা দেওয়া হয়েছে 30,000। সেবা হচ্ছে এক ধরনের আমার প্রতিষ্ঠানের জন্য আয়, আয় হলে মূলধন বাড়ে, মূলধন বাড়ছে 30,000। এর মধ্যে আমি নগদে পাইছি 20,000, 20,000 নগদ বাড়ছে, এবং আমি বাকিতে দিচ্ছি দেনাদার বাড়ছে 10,000। শেষ ঝামেলা। ঠিক আছে, এরপর হচ্ছে 18 তারিখ। আমি শেষ করার পরে তোমাদেরকে একটু বলবো যে কার কত নাম্বার একটু প্রবলেম হয়েছে কম, তোমরা আবার একটু কমেন্ট করিও। এখন আমাদের সাথে একটু কন্টিনিউ করো, ঠিক আছে? 18 তারিখ দেখো, উইথড্র ক্যাশ, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ 6,000 টাকা। তো তোমরা তো জানো উইথড্র মানে উত্তোলন, ফর ক্যাশ পার্সোনাল ইউজ, মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করেছে। কি করেছে মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, কি করেছে, 6,000 টাকা উত্তোলন করছে। এখন মালিকে যদি 6,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে, অবশ্যই ব্যবসার নগদ টাকা 6,000 কমবে। ব্যবসার নগদ কত কমবে, অবশ্যই ব্যবসার নগদ টাকা 6,000 কমবে। 6,000 কি কমবে, এখানে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 6,000 টাকা উত্তোলন করছে, অবশ্যই ব্যবসা 6,000 টাকা কমবে। এখন কথা হচ্ছে উত্তোলন যদি হয় তাহলে কি হয়, উত্তোলন কিন্তু আমাদের মূলধনকে হ্রাস করে। দেখো এখানে লেখা আছে ক্যাপিটাল মাইনাস উত্তোলন। তাহলে আমরা জানতে পারলাম যে স্যার, মূলধন আয় হইলে বাড়ে, ব্যয় হইলে কমে, এবং উত্তোলন হলে কি কমে। যেহেতু এটা উত্তোলন, সেই জন্য আমাদের মূলধন কমবে 6,000 টাকা। ঠিক আছে, তো মালিক ব্যক্তিগত ভাবে সে ব্যবসা থেকে টাকা নিছে, সেজন্য আমাদের নগদ টাকা কমছে 6,000 এবং আমাদের মূলধন কমছে 6,000। আশা করি 18 তারিখে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এরপরে 25 নাম্বার, পেড এমপ্লয়িজ। পেড পরিশোধ করা হলো, এমপ্লয়িজ মানে কর্মচারী, স্যালারি কত, 5,000 টাকা। কর্মচারীর স্যালারি 5,000 টাকা পরিশোধ করা হলো। আমাদের প্রতিষ্ঠানে কোন একটা কর্মচারী আছে, তাকে আমরা 5,000 টাকা দিলাম, তার স্যালারিটা তাকে আমরা পরিশোধ করলাম। তো আমরা যদি তাকে 5,000 টাকা দিলাম, অবশ্যই আমাদের কি 5,000 টাকা কিন্তু কমছে, অবশ্যই আমাদের কি 5,000 টাকা কমছে, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের মাইনাস কত, 5,000 টাকা। বুঝছো? এখন কত হচ্ছে, আমরা কি জন্য তাকে 5,000 টাকা দিচ্ছিলাম, আমরা দিচ্ছি হচ্ছে কি স্যালারিজ মানে বেতন। স্যালারিজ মানে কি বেতন। এখন বলতো এই বেতন, কর্মচারীকে বেতন দেওয়া, এটা এই প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, আয় নাকি খরচ নাকি উত্তোলন? বলতো এটা কোনটা, বেতন কি আয় না খরচ? বলো, বেতন কি আয় না খরচ?
বেতন কি আয় না খরচ? তো অবশ্যই খরচ। তা খরচ হলে কি কমে? খরচ হলে মূলধন কমে, তাহলে আমাদের মূলধন কমে যাবে 5,000 টাকা। ওকে, ঠিক আছে। এরপরে দেখো কত তারিখ, 31 তারিখ। 31 তারিখ কি লাগছে ভালো করে খেয়াল করো, 31 তারিখ একটু ভালো করে খেয়াল করবা, অন্য একটা কালার দিচ্ছি। বলো 31 তারিখ, রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স, আমরা কাস্টমারের কাছ থেকে নগদ টাকা পেয়েছি। ও হ্যাভ প্রিভিয়াসলি, যেটা আমরা প্রিভিয়াসলি পূর্বে বিন বিল, আমরা যেটা পূর্বে বিল করেছিলাম অন জানুয়ারি 10। তাহলে আমরা একটু জানুয়ারি 10 এর দিকে যাব। তো জানুয়ারি 10 দেখো, জানুয়ারি 10 এ আমরা 10,000 টাকা বাকিতে বিল করেছিলাম। তো এখানে কি বলছে, রিসিভ ইন ক্যাশ, আমরা ক্যাশটাকে রিসিভ করেছি ফ্রম কাস্টমার্স, কাস্টমার থেকে, ও হ্যাভ প্রিভিয়াসলি, যেটা আমাদের পূর্বে বিল ছিল অন জানুয়ারি। তাহলে জানুয়ারিতে আমার বিল কত ছিল? 10,000 টাকা। আমরা 10,000 টাকা তাদের কাছে পাইতাম। কাদের কাছে পাইতাম? দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পাইতাম। এখন তারা আমাদেরকে যদি 10,000 টাকা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদের কি নগদ টাকা 10,000 বাড়বে নাকি কমবে? একটু বলো তো দেখি, নগদ টাকা কি 10,000 বাড়বে নাকি কমবে? অবশ্যই আমাদের 10,000 টাকা বাড়বে, অবশ্যই আমাদের 10,000 টাকা বাড়বে। এবং এই 10,000 টাকা আমাদেরকে কে দিয়েছে? দেনাদার দিয়েছে। তো দেনাদার যদি আমাদেরকে 10,000 টাকা দিয়ে দেয়, তাহলে আমার নগদ টাকা যেমন বাড়বে, দেনাদারের পরিমাণও কিন্তু কমে যাবে। তুমি যদি কারো কাছে 10,000 টাকা পাও, সে যদি তোমাকে 10,000 টাকা দিয়ে দেয়, তাহলে তার পরিমাণ কি অবশ্যই মাইনাস হবে। আশা করি তোমরা 31 তারিখটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে দ্বিতীয় 31 তারিখ, দেখো রিসিভ ফ্রম এ নিউ কাস্টমার, আমরা একটা নতুন কাস্টমার থেকে রিসিভ করেছি ফর সার্ভিস রেন্ডার, সেবা প্রদান করে 10,000 টাকা। ঠিক আছে, এখানে জাস্ট আমরা আবারও নতুন করে কাউকে সেবা দিছি, একটা নতুন কাস্টমার, তার থেকে আমরা 10,000 টাকা পেয়েছি। ঠিক আছে, তো আমরা যদি 10,000 টাকা সেবা প্রদান করে যদি আমরা টাকা পাই, তাহলে আমরা অবশ্যই আমাদের নগদ টাকা কি বাড়বে। তাহলে 31 হচ্ছে আমাদের অবশ্যই নগদ টাকা 10,000 কি বাড়বে, নগদ টাকা 10,000 কি অবশ্যই বাড়বে। তো আমরা যে সেবা দিয়েছি, এটা আমাদের জন্য কি আয় নাকি ব্যয়? এই যে আমরা সেবা দেওয়ার মাধ্যমে যে টাকা 10,000 পাইছি, এটা আমাদের কি আয় নাকি ব্যয়? অবশ্যই আমাদের জন্য এটা কি আয়। আর আয় হলে কি বাড়ে? আয় হলে কি বাড়ে? মূলধন বাড়ে। তাহলে আমার নগদ টাকা বাড়ছে 10,000, আর মূলধন বাড়বে হচ্ছে কি 10,000। ঠিক আছে, নগদ টাকা বাড়বে 10,000, মূলধন বাড়বে 10,000। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরেকটা 31 যদি আমরা দেখি, দেখো লেখা আছে পেড ইউটিলিটিস বিল, মানে ইউটিলিটি উপযোগ ব্যয় পরিশোধ করো 3,000 টাকা। তো আমরা যদি উপযোগ ব্যয় পরিশোধ করি 3,000 টাকা, অবশ্যই আমাদের নগদ 3,000 টাকা কমবে, অবশ্যই আমাদের নগদ কি 3,000 টাকা কমবে। এবং উপযোগ খরচ, এটা হচ্ছে এক ধরনের ব্যয়, ব্যয় হলে আমাদের মূলধন কমবে 3,000 টাকা। ঠিক আছে, তো আমি মনে করি এই পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন তোমরা যারা যারা সব লেনদেন বুঝতে পেরেছো, যারা যারা সব লেনদেন বুঝতে পেরেছো, সবাই একটু অল্প লিখে দাও। আর যাদের কোনো নাম্বার যদি প্রবলেম থাকে একটু বলো, আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আমি অঙ্কটা শেষ করে দিচ্ছি, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। ওকে, তো সবাই একটু অল্প লিখে দাও, যারা যারা ফুল বুঝতে পেরেছো সবাই একটু অল্প লিখে দাও। ওকে, আমি কমেন্ট করতেছি, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, তো প্রথম হচ্ছে শাকিল আহমেদ ভাইয়া, দ্বিতীয় বর্ষের ফিনান্স পেজ কবে শুরু হবে এবং ভর্তি সম্পর্কে আপডেট একটু জানাবেন। ভাই, তৃতীয় বর্ষের অলরেডি ফিনান্স কোর্সের তোমাদের তৃতীয় অধ্যায় শেষ, চতুর্থ অধ্যায় শেষ, মানে রানিং। জলদি ভর্তি হয়ে যাও লাইভ ক্লাস মিস না করার জন্য। ঠিক আছে, আচ্ছা। মিথিলা অল ক্লিয়ার, নিপা অল ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, মুর্শেদ শেখ অল ক্লিয়ার, দীপা দাস ক্লিয়ার, মেঘে ঢাকা আকাশ ক্লিয়ার, জামিল রানা ক্লিয়ার, আনিকা আফরিন রোহি ক্লিয়ার, নিলয় দে ক্লিয়ার, এনিমেশ বিশ্বাস ক্লিয়ার, ফাহিমা ক্লিয়ার, মাহমুদা ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, পলাশ বিশ্বাস ক্লিয়ার। আচ্ছা, একজনের 10 নম্বর একটু প্রবলেম আছে, আমি 10 নম্বরটা একটু বুঝিয়ে দিব। ওকে, এই যে 10 নম্বরটা একজনের প্রবলেম আছে, আমি কিন্তু 10 নম্বরটা বহুতবার বুঝাইছি, তারপরে তোমার সমস্যা আছে, সমস্যা না, আমি একটু বলে দিচ্ছি। 10 নম্বরটা একটু খেয়াল করো ভালো। আচ্ছা, একজনের 10 নম্বরটা সমস্যা আছে। ওকে ওকে, ক্লাসের পিডিএফ গুলো আমাদের পেজে দেওয়া আছে, তুমি পেজে কই থাকো, পেজে দেখো না? পেজে সব দেওয়া আছে, ভালো করে দেখো। নিশাত, সবাই ক্লিয়ার? তাহলে আর কারো প্রবলেম নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। আনিকার ওই কি বলছো বুঝি নাই স্যার, এটা প্লাস মাইনাস ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স লিখবো, তোমরা আগে এত রূপ, হ্যাঁ সবাই বুঝছো।
তাহলে একজনের শুধুমাত্র 10 নাম্বারটা বুঝে নাই, 10 নাম্বারটা আমি একটু বুঝিয়ে দিই, আমরা এটা ব্যালেন্সটা বের করে ফেলবো। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু বাকি আছে আরো। তাহলে 10 নাম্বারটা ভাই একটু তোমার বুঝাই, একটু ভালো করে খেয়াল করো। যে আরবি নাম আমি জানি না, ওই এটা একটা মেয়ে, আমার মনে থাকে না। আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000 টাকা। এখানে তুমি 30,000 টাকা আর্ন মানে কি জানো, যে তুমি উপার্জন করে ফেলছো সার্ভিস রেন্ডার সেবা প্রদান করে, মানে তুমি 30,000 টাকার সেবা দিয়ে দিছো। তো 23,000 টাকা সেবা দিয়ে দিছো, এটা 30,000 টাকা তোমার আয়। তো আয় হলে কি মূলধন বাড়ে, এটা তোমার ক্যাপিটাল প্লাস। ঠিক আছে, টাকা ক্যাশ রিসিভ 20,000 ফ্রম কাস্টমার। তো কাস্টমার এই 30,000 টাকা সেবাদের মধ্যে তোমাকে ক্যাশ টাকা দিয়েছে 20,000। তো 20,000 টাকা যদি তুমি ক্যাশ টাকা দাও, অবশ্যই 20,000 টাকা ক্যাশ প্লাস। ঠিক আছে, এন্ড ব্যালেন্স 10,000 ইজ বিল, এবং 10,000 টাকা বিল করা হয়েছে। তুমি একজনকে সেবা দিচ্ছ 30,000, তার কাছে তুমি নগদে 20,000 পাইছো, আর বাকি যে 10,000 টাকা আছে সেটা তাকে বিল করেছে যে আপনি পরে টাকা দেন। তাহলে পরে টাকা দেন, যে এটা অন অ্যাকাউন্টস, মানে বাকিতে সেবা দিছো। তো বাকিতে তুমি সেবা দিছো, তুমি তো অবশ্যই তার কাছে টাকা পাও। তো তুমি তার কাছে টাকা পাও মানে কি, দেনাদার, দেনাদার একটা সম্পদ। তাহলে আমি যে তার কাছে টাকা পাইলাম, আমার তো দেনাদারের পরিমাণ বাড়লো। দেনাদারের পরিমাণ বাড়লে অবশ্যই আমাদের কি দেনাদার প্লাস হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি হলো আমাদের এখানে সর্বশেষ কি হলো বেনিফিট, আমরা 20,000 টাকা পেয়েছি নগদ প্লাস, দেনাদার পাচ্ছি 10,000 প্লাস, এবং সেবা আয় আমরা 30,000 প্লাস। এখন তোমরা কি করবো জানো নি, এখন এই যে তোমাদের যে ব্যালেন্স গুলো আছে এখানে, এই ব্যালেন্স গুলোকে তোমাদের যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। আমি একটু দেখাই কিভাবে করবা, সবাই একটু ভালো করে খেয়াল করো। ওকে, সবাই একটু খেয়াল করো, সবাই একটু যোগ বিয়োগ করে দেখো। আমরা এখন এটাকে অঙ্ক কিন্তু শেষ হয়ে যায়, জাস্ট আমরা অঙ্কটা করছি। এখন আমরা একটা ব্যালেন্স টানবো, ব্যালেন্স টানলে আমাদের যে মেইন ব্যালেন্সটা সেটা আমাদের অঙ্ক। ওকে, ঠিক আছে, তো চলো প্রথমে কত দেওয়া আছে 30,000, আমরা প্রথমে ক্যাশ মিলাবো। ক্যাশ কত আছে 30,000, তো 30,000 তুলবা, সরি 3 লাখ টাকা। ক্যাশ কত 3 লাখ টাকা। এরপর দেখো ক্যাশ 3 লাখ মাইনাস কত 10,000, এখানে দেবো মাইনাস 10,000। ঠিক আছে, তোমরা করো যদি আমার ভুল হয়। এরপর হচ্ছে মাইনাস কত 25,000, মাইনাস 25,000। এরপরে দেখো তো কত প্লাস হচ্ছে 20,000, প্লাস হচ্ছে 20,000। হ্যাঁ, এরপর হচ্ছে মাইনাস কত 6,000, মাইনাস 6,000, যা আছে তা দিয়ে দিবা। এরপর হচ্ছে কি মাইনাস 5,000, মাইনাস 5,000। তারপর হচ্ছে প্লাস হচ্ছে 10,000। তারপর হচ্ছে প্লাস কত 10,000। ওকে, তারপরে মাইনাস কত 3,000। ওকে, তাহলে এখানে কত হলো 2,91,000। তাহলে এখানে হচ্ছে 2,91,000। ওকে, তোমাকে এইভাবে প্রত্যেকটা করতে হবে। তাহলে দেখো ইকুইপমেন্টে শুধু একটা আছে 25,000, এখানে প্লাস মাইনাস কিছু নেই। তাহলে কত আছে প্লাসের 25,000 না, এখানে সরাসরি 25,000 বসে যাবে। ঠিক আছে, আচ্ছা সরাসরি 25,000। এরপর হচ্ছে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে 10,000 প্লাস, এখানে 10,000 মাইনাস। তো মাইনাস 10,000 থেকে প্লাসের 10,000 থেকে মাইনাস গেলে এখানে কিছুই থাকে না, এখানে সরাসরি ড্যাশ হবে। ঠিক আছে, সরাসরি কি হবে ড্যাশ হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এটা ক্যাপিটাল। তো ক্যাপিটাল খেয়াল করো আবার, ক্যাপিটাল কত আছে 3 লাখ, মাইনাস হচ্ছে 10,000, প্লাস হচ্ছে 30,000। ঠিক আছে, মাইনাস হচ্ছে কত 6,000, মাইনাস হচ্ছে 5,000, প্লাস হচ্ছে 10,000, মাইনাস হচ্ছে 3,000। ওকে, তাহলে এখানে কত আসছে 3,16,000, এখানে হচ্ছে 3,00,000 কত 16,000। এখন খেয়াল করো এটা কিভাবে তুমি সমাধান করবা, আমরা কিভাবে এটাকে ফিনিশিংটা দিব লাস্টে। একটু দেখো আমি বড় করে দিচ্ছি। ওকে, ফিনিশিংটা আমরা দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। ফিনিশিংটা হচ্ছে এখন আমরা সবগুলা ব্যালেন্স যোগ করছি, আমরা নগদে ব্যালেন্স যোগ করছি 3 লক্ষ কত 2,91,000। আমরা ইকুইপমেন্ট করলাম 25,000, দেনাদার করলাম নাই। তখন তুমি এটাকে একটা দাগ দিবা, কি করবা একটা দাগ দিয়ে দিবে, এবং এটাকেও একটা দাগ দিয়ে দিবা। যদি আরো থাকতো দাগ দিলাম, দাগ দেওয়ার পরে এটাকে একটু মুছে দিবা, এগুলা ঠিক আছে, এগুলা মুছে দিবা, পেন্সিল দিয়ে কিন্তু মুছে দিবা। এখানে মুছে আসছে, তখন এটা যোগ করবা। এটা যোগ করলে কত হয় দেখো, এই 2,91,000 সাথে 25,000 যোগ করলে হচ্ছে 3,16,000 টাকা আসে। তাহলে 3 লক্ষ কত 16,000। এখানে ক্লোজ, এটা তো একটাই আছে, যদি আরো থাকতো যোগ করতাম, তাহলে এখানে কত 3,16,000। ঠিক আছে, ওকে। তার মানে তারপরে তুমি এটাকে ক্লোজ করে দাও। তার মানে আমাদের অ্যাকাউন্ট ইকুয়েশন কি ছিল, অ্যাকাউন্ট ইকুয়েশনটা ছিল এ সমান সমান এল প্লাস উই, মানে তোমার সম্পদ যত টাকা হবে এল প্লাস উই তত টাকা হবে। তাহলে তুমি খেয়াল করো, তোমার সম্পদ হচ্ছে কত, এখানে তোমার সম্পদ হচ্ছে 3,16,000 টাকা, এবং তোমার মূলধন কত হয়েছে 3,16,000 টাকা। তার মানে তোমার অঙ্ক কিন্তু কি হয়েছে, দুই পাশ মিলছে। এবং দেখো আমাদের শীটে কিন্তু এটার আনসার দেওয়া আছে, এই যে দেখো, এই দেখো আমাদের শীটে আনসার, এই দেখো লেখা আছে, এই যে এটা আনসার হচ্ছে কত 3,16,000 টাকা।
ওকে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। তাহলে আমি এখন কি দিয়ে দেবো, তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দেবো, ঠিক আছে? সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও। শেষ আমাদের ক্লাস আজকে এতটুকুই, ঠিক আছে? তো যারা এই ভিডিওতে যেন ক্লাস করতে পারো না তারা রেকর্ড করে নিবা। তোমাদের এইচডব্লিউ কি, এইচডব্লিউ হচ্ছে C1, আমরা যে C1 করেছি এখন এটা, এবং হচ্ছে C5 এবং হচ্ছে C6। আমরা C1 করেছি, এটা তোমরা প্রথমে করে নিবা নিজেদের খাতায়, তারপরে C5 করবো, তারপরে C6 করবা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ওকে, সবাই একটু এইচডব্লিউ ক্লিয়ার লিখে দাও। তাহলে আমাদের যে শীটটা আছে সেই শীটের মধ্যে থেকে আমরা C1টা আজকে কমপ্লিট করেছি, তোমরা C1টা করবা সেম আমার মতো করে, ঠিক আছে? আগে সম্পদ বের করবো, তারপর দায় বের করবো, তারপরে কোনটা বাড়ছে কোনটা কমছে প্লাস মাইনাস করবো, অঙ্ক খতম হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে C5 সেম আমার মতো বেসিক ব্যবহার করে সুন্দর করে অঙ্কগুলো সলভ করবা। তারপর হচ্ছে C6 করবা। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই মেসেজ গ্রুপে আমাকে বলবা। তোমাদের তো সব লেনদেন সমস্যা হবে না, দুই একটা লেনদেন সমস্যা হবে, সেটা আমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে বয়েজের মাধ্যমে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো যারা যারা এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও। আমরা কিন্তু তোমাদের যে কোনো অঙ্ক যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা সলভ করে দিব, ঠিক আছে? ওকে, তো আজকে এতটুকুই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, ঠিক আছে?